শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে আরো একবার স্বাগতম। আমরা সকলেই জানি যে আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা কিন্তু চলছে। তো আমাদের দ্বিতীয় যে পরীক্ষাটি রয়েছে অতি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের। তো আমাদের যে এই ট্যাক্সেশন ইন বাংলাদেশের অধ্যায়টি বইটি রয়েছে, এই বইটি থেকে আমাদের কিন্তু 50% অঙ্ক অ্যান্সার করতে হয় এবং 50% হচ্ছে থিওরি অ্যান্সার করতে হয়। ইতিমধ্যে আমরা এই চ্যানেলটিতে ট্যাক্সেশন ইন বাংলাদেশের ম্যাথসের যে সাজেশনটা একদম শর্ট সাজেশন সেটি আপলোড করেছি। তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে সেই আপলোডের ইয়ারটা দেখে আসবে, সাজেশনটা দেখে আসবে এবং থিওরি পার্টেরও মানে খ এবং গ বিভাগে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য 100% গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো দিয়েও আমি একটা ভিডিও সাজিয়েছি এবং সেই শর্ট সাজেশনটা তোমরা দেখে আসবে, অবশ্যই তোমাদের ওখান থেকে কমন পড়বে। তো আজকে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে ট্যাক্সেশন এই বাংলাদেশে একটি সুন্দর একটি অঙ্ক, যে অঙ্কটি থেকে কিনা তোমাদের পরীক্ষার মধ্যে আসে। তো চলো এরকম একটা অধ্যায় তোমাদেরকে দেখাই, যেটা কিনা আমি সাজেশনে তোমাদেরকে সাজেশন করেছি। ওই অধ্যায়টি থেকে ওখান থেকে একটি চ্যাপ্টার তোমাদেরকে করাবো, যেখান থেকে কিনা 100% তোমরা অঙ্ক কমন পাবে। তো চলো ট্যাক্সেশন বাংলাদেশের থেকে আমি তোমাদের যে অঙ্কটি করাবো সেই অঙ্কটি বা সেই অধ্যায়টির নাম হচ্ছে মোট আয়। আজকে তোমাদেরকে আমি করাবো হচ্ছে বেতন খাতের আয়, বেতন খাত হতে আয়। এই বেতন খাত হতে আয় এই অধ্যায়টি থেকে তোমাদের একটি 10 নম্বরের প্রশ্ন সি পার্টে থেকে থাকে। এখান থেকে তোমরা 100% ধরে রাখো যে সি পার্টের একটি অঙ্ক পাবে। তো কথা না বাড়িয়ে বেতন খাতের আয়ের অঙ্কের মধ্যে আমরা চলে যাব এবং তোমাদের বলে নেই এই বেতন খাতের আয়ের অঙ্কটি করার জন্য তোমাদেরকে একটি চার্ট সম্পর্কে জানতে হবে। অনার্স সেকেন্ড ইয়ারে যারা পড়াশোনা করছো তাদের এই করের যে বইটা, এখান থেকে বেতন খাতের আয়ের অধ্যায়টি বুঝতে হলে তোমাদের কি জানতে হবে? এই অধ্যায়টি একটি রুলস রয়েছে, একটা শীট রয়েছে বা কিছু নিয়ম কানুন রয়েছে, সূত্র মতন রয়েছে। এটা তোমাদেরকে কি করতে হবে? আওতায় আনতে হবে। এই কারণে আমরা প্রথমে আগে এই নিয়ম কানুন, বেতন খাতের আয়ের নিয়ম কানুনগুলো জেনে নেব, তারপরে আমরা মূল অঙ্ক করিয়ে অধ্যায়টি শেষ করব। তো চলো দেখে নিই। বেতন খাতের আয়ের জন্য এরকম তোমাদের একটি ছক করতে হবে। ছকে এরকমই অবস্থা থাকবে। দেখো এখানে আমরা উপরে কি লিখবো? করদাতা, আয় বর্ষ, কর বর্ষ, মোট আয় নির্ণয়। এটা হচ্ছে ওই বেতন খাতে আয়টি করার জন্য যে যে নিয়মগুলো ওখানে আসতে পারে সেটি নিয়ে নির্মিত একটি ছক। চলো দেখি বেতন খাতে আয়ের মধ্যে কোন কোন অঙ্ক আসে এবং তোমরা একটু জিনিস খেয়াল করবে, এখান থেকে কিন্তু 100% তোমরা অঙ্ক কমন পাচ্ছ। তো একদমই এখান থেকে তোমরা ভালো একটি ফিডব্যাক পাওয়ার চেষ্টা করবে। বিবরণ টাকা টাকা ছকটা হচ্ছে এরকম। তো দেখো প্রথমে রয়েছে বেতন খাতে আয় ধারা 21। আমরা যেহেতু কর নিয়ে, বইটার নাম হচ্ছে কর, তো করে কিন্তু আমাদের ধারা থাকে, ঠিক আছে? তো বেতন খাতে আয়ের ধারা কত? 21। তোমরা যদি ধারা লিখতে ভুল করো তাহলে কিন্তু তোমাদের মার্কস কাটা যাবে। একটা জিনিস মনে রাখবে, ধারা লিখতে গেলে যদি ভুল করো তাহলে মার্কস কাটা যাবে। চলো দেখি বেতন খাতে আয়ের মধ্যে কোন কোন জিনিসগুলো আমাদের যোগ হয় এবং কোন কোন জিনিসগুলো আমাদের কি হয়? বিয়োগ হয়। বেতন খাতের আয়ের মধ্যে যেটি আমাদের আসবে সেটি হচ্ছে মূল বেতন, মহার্ঘ ভাতা, বর্ধিত বেতন, বোনাস, দস্তুরি ও ফিস, ক্ষতিপূরণ, বাড়ি ভাড়া ভাতা। এটার মধ্যে বাড়ি ভাড়া একটা হচ্ছে বেতন খাতের আয়ের প্রথম ধাপ এবং বাড়ি ভাড়া ভাতার মধ্যে কয়েকটা রয়েছে। চলো দেখি বাড়ি ভাড়া ভাতার মধ্যে কি কি রয়েছে। বাড়ি ভাড়া ভাতার মধ্যে রয়েছে নগদ বাড়ি ভাড়া আসতে পারে। দেখো বাড়ি ভাড়া ভাতার মধ্যে কিছু কন্ডিশন রয়েছে। নগদ বাড়ি ভাড়ার মধ্যে কি রয়েছে? কিছু কন্ডিশন রয়েছে। কন্ডিশনটা কি? দেখো বাড়ি ভাড়া থেকে বাদ যাবে কি? অকরধার্য মূল বেতনের 50% অথবা মাসিক 25,000 টাকা হিসাবে বার্ষিক 3 লাখ টাকার যেটি কম। মানে কি? মূল বেতনে 50% ধরার পরে যদি মাসিক 25,000 টাকা হিসাবে বার্ষিক 3 লাখ টাকার যেটি কম, মানে 50,000 ধরবো, মূল বেতনের 50% ধরবো। ধরার পরে দেখবো 3 লাখ টাকার মধ্যে যেটি কম, মানে ওই মূল বেতন 50% ধরার পরেও যদি মূল বেতন বেশি হয়ে থাকে তাহলে 3 লাখ টাকা ধরবো, আর 3 লাখ টাকার যদি কম হয়ে থাকে তাহলে ওই টাকাটাই আমরা ধরবো। এটা আমরা অঙ্কে যখন যাব, এখন তো সূত্র হিসেবে বলছি, অঙ্কে যখন যাব তখন বিষয়টি আমাদের কাছে আরো বেশি স্বচ্ছ হয়ে যাবে। তারপর দেখো কি রয়েছে, ক দিয়ে আছে বিনিয়োগ ভাড়া, বাসস্থান সুবিধা। ভাড়ার মূল বা মূল বেতনের 25% যেটি কম। বিনিয়োগ ভাতা ধরতে গেলে তখন আমরা কি করবো? মূল বেতনের 25% ধরবো। কি করব? বিনিয়োগ ভাতা 25% ধরবো। খ কনসেন্ট হিসেবে ভাড়া, এত কিছু দরকার নেই। দেখো আমি একটু স্ক্রিপ্ট করে যাচ্ছি, এত বড় ছক তোমাদের আসবে না আসলে।
যেগুলি যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি আমি তোমাদের করানোর চেষ্টা করব, এতগুলো তো পড়িয়ে লাভ নাই। দেখো, যাতায়াত ভাতার ভাড়া নিয়ে একটি কন্ডিশন এখানে রয়েছে, যানবাহন সুবিধা নিয়ে একটি কন্ডিশন রয়েছে। যানবাহন যদি আমাদের প্রশ্নের মধ্যে কোনো যানবাহন সংক্রান্ত কোনো এন্ট্রি থাকে, সেক্ষেত্রে কন্ডিশনটা তোমাদের মানতে হবে। কন্ডিশনটা কি? যানবাহন সুবিধার কন্ডিশন হচ্ছে মূল বেতনে 5%, মূল বেতনে কত পার্সেন্ট ধরবো? 5% ধরবো। ধরার পরে যদি সেটা 6 লাখ টাকার কম হয় তাহলে ওইটা আমরা নিব, আর যদি 6 লাখ টাকা হয় তাহলে নেবো। দেখো, মূল বেতনে 5% বা 6 লাখ না, এটা 60,000 টাকা যেটি, ঠিক আছে? তো আমরা ডিরেক্ট এখানে 60,000 টাকাও দিয়ে দিতে পারি। আমরা যদি মূল বেতনে 5% ধরে 60,000 টাকাও ডিরেক্ট দিই তাতেও কোনো সমস্যা নেই। এখানে দেখো কম বা বেশি কিছুই বলা নেই। তারপরটাতে আসো, ভাতা যানবাহন সুবিধা মূল বেতনে 5% যোগ অতিরিক্ত ভাতা। এগুলি আসলে আমি এখানে বলে যাচ্ছি, কিন্তু যখন আমি অঙ্কের ভিতরে আসবো তোমরা এখান থেকে আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। চিকিৎসা ভাতা, দেখো চিকিৎসা ভাতার একটা কন্ডিশন রয়েছে, মূল বেতন এর চিকিৎসা ভাতা থেকে বাদ যাবে কি? অকর ধার্য মূল বেতনের 10%। মূল বেতনের সাথে কত পার্সেন্ট ধরবো? 10% ধরবো, অথবা 1,20,000 টাকা যেটুকু। মূল বেতনের উপর 10% ধরার পরে যে টাকাটি আমাদের আসবে সেটি যদি 1,20,000 টাকা থেকে কম হয় তাহলে ওইটাই নিব, কিন্তু ওইটা যদি 1,20,000 টাকা থেকে বেশি হয় তাহলে আমরা কি করব? ওইটা নেব না। অনুমোদন ফান্ডে এত কথা, অনুমোদন ফান্ডে নিয়োগকর্তার দান দিলে কি আসবে? অনুমোদন ফান্ডের সুদ, আবার দেখো এখানে দেওয়া আছে বাক অকর ধার্য 14.5% হারে নির্ণীত সুদ মূল বেতনে এতটি যেটি। এখানে একটা কন্ডিশন রয়েছে, দেখো প্রভিডেন্ট ফান্ডে আমরা কত ধরবো? 14.5% ধরবো। কত ধরবো? 14.5% ধরবো যদি ওখানে আমাদের সুদের কথা বলা থাকে। আপ্যায়ন, প্রমোদন ভাতা, অগ্রিম ভাতা এগুলো সব যোগ হবে। আপ্যায়ন ভাতা যোগ হবে, অগ্রিম ভাতা, অবসর ভাতা। অবসর ভাতার থেকে বাদ যাবে অকর ধার্য সম্পূর্ণ, কারণ অবসরের জন্য যে ভাতাটা দিয়ে দিই তার উপরে আমরা কর ধার্য করি না। গ্র্যাচুইটি বা পরিতোষক বাদ, এই গ্র্যাচুইটি বা অবসর ভাতা এগুলি প্রায় একই ধরনের অনুদান হিসেবেই ধরা হয়, তো সেক্ষেত্রে এটাতেও অকর ধার্য ধরে নেব। চার্জ ভাতা, তারপরটা দেখো আর দরকার নেই, অকর ধার্য দরকার নেই। বেতন খাতের মোট আয় নির্মিত হয়েছে। তো এই হচ্ছে আমাদের বেতন খাতের আয়ের মোট একটি চিত্র। তো এখানে অনেক কিছু আমাদের যোগ করতে হবে এবং কয়েকটা কন্ডিশন আমাদের মেনটেন করতে হবে, যেমন হচ্ছে বাড়ি ভাড়ার জন্য একটি কন্ডিশন রয়েছে, চিকিৎসার জন্য একটি কন্ডিশন রয়েছে, যাতায়াতের জন্য একটি কন্ডিশন রয়েছে, আর হচ্ছে অনুমোদন ফান্ডের সুদের জন্য কন্ডিশন রয়েছে। এই 2-3টা কন্ডিশন যদি তোমরা মনে রাখতে পারো তাহলেই তোমাদের অঙ্কের মধ্যে তোমরা পেরে যাবে, ঠিক আছে? তো অঙ্কের যখন আমরা পড়বো তোমরা এই তিনটা চারটা কন্ডিশন তোমরা মুখস্থ করে নেবে, কি কারণ এই 3-4টা কন্ডিশন ছাড়া মানে এখানেই তোমাদেরকে আটকানো হবে। এই যেরকম বাড়ি ভাড়া ভাতা নিয়ে তোমাদের আটকানো হবে, যাতায়াত ভাতা নিয়ে, এবং চিকিৎসা এবং প্রভিডেন্ট ফান্ড। তোমরা কিন্তু একটা অঙ্কে এত কিছু পাচ্ছ না, হয়তো বা 2টা কি 3টা কন্ডিশনের যুক্ত তোমাদের একটি অঙ্ক দিয়ে দিয়েছে, বাট এতগুলো কন্ডিশন একটা অঙ্কে থাকবে না, থাকলেও একটু ইজি থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বেতন খাতে আয় নির্ণয়ে একটি পূর্ণাঙ্গ অঙ্ক। এই অঙ্কটি তোমরা অঙ্ক না, আসলে এটা হচ্ছে একটি চার্ট, বেতন খাতে আয় নির্ণয় একটি চার্ট। পরবর্তী ভিডিওতে তোমরা এই বিষয়ে, এই বেতন খাতে আয় নির্ণয় একটি অঙ্ক পেয়ে যাবে। ওই অঙ্কটি করলে তোমরা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, আমার অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।